ফাইল নাম্বার 41। ওশিয়ানিয়ার পরবর্তী অংশ, পৃষ্ঠা 311, প্রশ্ন 5। মারে-ডার্লিং অববাহিকা জলসেচের বর্ণনা করো। মারে-ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়া কৃষিতে উন্নত এলাকা হলেও বৃষ্টিপাতের স্বল্পতার জন্য মারে-ডার্লিং অববাহিকা জলসেচের প্রয়োজন হয়। অস্ট্রেলিয়ার মোট সেচসেবিত জমির 85% হচ্ছে মারে-ডার্লিং অববাহিকায় অবস্থিত। এখানে জলসেচ দুভাবে করা হয়, 1 খালের সাহায্যে ও 2 আর্টেসীয় কূপের সাহায্যে। মারে-ডার্লিং নদীতে সারা বছর জল থাকে বলে সেচ কার্যে জল ব্যবহৃত হয়। মারে নদীর উপর হিউম বাঁধ এবং জলাধার এবং এর উপনদী মারাম্বেজির ওপর ব্যারান্ডিক বাঁধ ও জলাধার নির্মাণ করা হয়েছে। কৃষির পক্ষে ক্ষতিকারক ডার্লিং নদীর লবণাক্তজনকে আটকানোর জন্য প্রায় 20 কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ করা হয়েছে। তাছাড়া স্লো নদীর জলকে স্লো পার্বত্য জলবিদ্যুৎ প্রকল্পের সাহায্যে মারে-মারান্দিজি নদী পথে প্রবাহিত করার ফলে বর্তমানে সেচের জন্য জলের যোগান প্রচুর বেড়েছে। প্রশ্ন 6। ওশিয়ানিয়া প্রবাল দ্বীপগুলির সম্পর্কে লেখো। পৃথিবীর দ্বীপ মহাদেশে ওশিয়ানিয়া অসংখ্য দ্বীপ ও দ্বীপপুঞ্জের সমন্বয়ে গঠিত। এইসব দ্বীপ ও দ্বীপপুঞ্জের কিছু অংশ সামুদ্রিক মৃত প্রবাল কীটের দেহ সঞ্চয়ের দ্বারা সৃষ্টি হয়েছে, যা প্রবাল দ্বীপ নামে পরিচিত। যেমন মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়া দ্বীপপুঞ্জের অন্তর্গত মার্শাল, গিলবার্ট, ক্যারোলাইন প্রভৃতি হল প্রবাল দ্বীপের উদাহরণ। সমুদ্রের গভীরে দলবদ্ধভাবে বসবাসকারী মৃত প্রবাল কীটের দেহ ও দেহ নিঃসৃত চুন জাতীয় পদার্থ ক্রমান্বয়ে হাজার হাজার বছর ধরে সমুদ্র তলদেশে সঞ্চিত হয়ে কালক্রমে উচ্চতায় বৃদ্ধি পেয়ে সমুদ্রের ওপর প্রবাল দ্বীপ গঠন করেছে। প্রবাল দ্বীপের সর্বোৎকৃষ্ট নিদর্শন হল অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূল বরাবর প্রশান্ত মহাসাগরে অবস্থিত প্রায় 2000 কিলোমিটার দীর্ঘ গ্রেট ব্যারিয়ার রিফ বা বৃহৎ প্রবাল প্রাচীর। বৃহৎ দৈর্ঘ্যের জন্য একে দ্বীপ না বলে প্রাচীর বা রিফ বলা হয়। গ্রেট ব্যারিয়ার রিফে অবস্থানের জন্য অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূলের বন্দরগুলি সামুদ্রিক ঝড়ের হাত থেকে রক্ষা পেয়েছে। জেনে রাখো, প্রবাল সাগরের বুকে জেগে রয়েছে অসংখ্য ছোট বড় প্রবাল দ্বীপ, যেমন ভিলিস দ্বীপ, কারিঙ্গা দ্বীপ, ফ্রেগোর্স দ্বীপ, ম্যাকডেলেইন দ্বীপ, হেরাল্ড দ্বীপ, কাটো দ্বীপপুঞ্জ প্রভৃতি। 25,000-এর বেশি দ্বীপ নিয়ে ওশিয়ানিয়া মহাদেশ গঠিত। টিকা লেখো। প্রশ্ন 1। দক্ষিণে সুইজারল্যান্ড। নিউজিল্যান্ড দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এই দেশটি প্রাকৃতিক পরিবেশের সঙ্গে ইউরোপের সুইজারল্যান্ডের সাদৃশ্য আছে, ফলে এখানকার অধিবাসীদের জীবনযাত্রা প্রণালীও সুইজারল্যান্ডের অধিবাসীদের জীবনযাত্রার সঙ্গে মেলে। তাই নিউজিল্যান্ডকে দক্ষিণে সুইজারল্যান্ড বলা হয়। প্রশ্ন 2। গ্রেট ব্যারিয়ার রিফ। অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে উপকূলের প্রায় সমান্তরালে কোরাল সাগরে আছে বিশ্বের দীর্ঘতম প্রায় 2600 কিলোমিটার দীর্ঘ প্রবাল প্রাচীর, একেবারে গ্রেট ব্যারিয়ার রিফ। উপকূল থেকে সুন্দর প্রবাল প্রাচীরটির দূরত্ব গড়ে 15 কিলোমিটার থেকে 240 কিলোমিটার। 2009-টিরও বেশি রিফ নিয়ে এই গ্রেট ব্যারিয়ার রিফটি গঠিত। সৃষ্টির পদ্ধতি। প্রবাল নামক এক ধরনের সামুদ্রিক জীবদেহ থেকে নির্গত নির্যাস চুন জাতীয় পদার্থ মিশে সমুদ্রের তলায় জমা হয়। ধীরে ধীরে সেটি দ্বীপ বা প্রাচীরের মতো আকৃতি ধারণ করে। বস্তুতান্ত্রিক সুবিধা। 1. এই প্রবাল প্রাচীরটি অবস্থান করায় সমুদ্র তলদেশে বা জলভাগে বাস্তুতন্ত্র সৃষ্টি হয়েছে এবং রক্ষিত হয়েছে। 2. এই প্রাচীরটি সামুদ্রিক ঝড়ঝঞ্ঝা থেকে অস্ট্রেলিয়া পূর্ব উপকূলে বন্দর এবং উপকূল ভাগকে রক্ষা করে। পৃষ্ঠা সংখ্যা 312। প্রশ্ন 3। গ্রেট ডিভাইডিং রেঞ্জ। সমগ্র অস্ট্রেলিয়ার পূর্বভাগ জুড়ে রয়েছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা, এর নাম হচ্ছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। উত্তরে ইয়র্ক অবদ্বীপ থেকে দক্ষিণে ব্যাস প্রণালী পর্যন্ত গ্রেট ডিভাইডিং রেঞ্জ বিস্তৃত। উত্তর দক্ষিণে বিস্তৃত এই পর্বতটির দৈর্ঘ্য হচ্ছে 3500 কিলোমিটার। এর উচ্চতা গড়ে 1000 থেকে 1500 মিটার। এর উত্তর ভাগের তুলনায় দক্ষিণ ভাগে উচ্চতা বেশি। পর্বতমালার বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন নামে পরিচিত, যেমন উত্তর পূর্বাংশে কুইন্সল্যান্ড রাজ্যে এর নাম ম্যাকফারসন রেঞ্জ ও ডার্লিং ডাউন্স, মধ্যভাগে নিউ সাউথ ওয়েলসের নাম নিউ ইংল্যান্ড রেঞ্জ, লিভারপুল রেঞ্জ এবং ব্লু রেঞ্জ, আর দক্ষিণ পূর্বে ভিক্টোরিয়াতে নাম অস্ট্রেলিয়ান আল্পস। এর মধ্যে নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ সীমায় অবস্থিত নিউ ইংল্যান্ড রেঞ্জের মাউন্ট কোসিয়াস্কো 2230 মিটার সমগ্র অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। প্রশ্ন 4। গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। এটি একটি উপসাগর। এটি উপসাগরে 3 দিক ঘেরা এবং একদিক উন্মুক্ত। উত্তরে নাল্লারবার উপকূল সমভূমি, পশ্চিমে ডার্লিং পর্বত, পূর্বে অস্ট্রেলিয়ান আল্পস পর্বত। এর মধ্যবর্তী ধনুকের মতো আকৃতি বিশিষ্ট উপসাগর হচ্ছে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট। প্রশ্ন 5। অস্ট্রেলিয়ার ডাউন্স তৃণভূমি। অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে ডাউন্স। এই তৃণভূমি দক্ষিণ গোলার্ধের অন্যতম শ্রেষ্ঠ পশুচারণ ক্ষেত্র। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব ভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেশি বলে দীর্ঘকায় তৃণ জন্মে। এই কারণে দক্ষিণ পূর্বে ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস প্রভৃতি রাজ্যে বেশি সংখ্যায় গবাদি পশু পালন করা হয়। মধ্য ও পশ্চিম অস্ট্রেলিয়ার কিছুটা শুষ্ক অঞ্চলে মেষ পালন করা হয়। এই অঞ্চলে পশুপালনের প্রধান অন্তরায় ছিল জলের অভাব, কিন্তু বহু সংখ্যক আর্টেসীয় কূপ খননের ফলে সে অসুবিধা বর্তমানে দূর হয়েছে। এই অঞ্চলের তৃণভূমিতে প্রধানত উন্নত প্রজাতি মেরিনো মেষ পালন করা হয়। পশম রপ্তানিতে অস্ট্রেলিয়া বিশ্বে প্রথম স্থান অধিকার করে এবং দেশে মোট রপ্তানির প্রায় 65% দ্রব্যই পশুজাত।
প্রশ্ন 6, দক্ষিণ গোলার্ধে ব্রিটেন। নিউজিল্যান্ডকে দক্ষিণ গোলার্ধে ব্রিটেন বলা হয় কারণ ভূপৃষ্ঠে গ্রেট ব্রিটেনের প্রতিবাদ স্থানে নিউজিল্যান্ড অবস্থিত। 2, উভয় দ্বীপপুঞ্জ। 3, নিউজিল্যান্ড ব্রিটিশদের বাসবেশি। 4, উভয় দেশেই খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ ও সংস্কৃতির মিল রয়েছে। পৃষ্ঠা 313, প্রশ্ন 7, নিউজিল্যান্ডের পশুপালন। নিউজিল্যান্ডের প্রধান দুটি দ্বীপ হল উত্তর দ্বীপ এবং দক্ষিণ দ্বীপ। উত্তর দ্বীপের তারানাকি সমভূমি, অকল্যান্ড অঞ্চল, ওয়েলিংটন সমভূমি ও দক্ষিণ দিকে ক্যান্টারবেরি সমভূমি পশুপালনের জন্য বিখ্যাত। এই অঞ্চলগুলির মধ্যে উত্তর দ্বীপ গবাদি পশু পালনের জন্য, দক্ষিণ দ্বীপ মেরিনো মেষ পালনের জন্য বিখ্যাত। উত্তর দ্বীপে মাংস প্রদানকারী এবং দুগ্ধ প্রদায়ী উভয় প্রকার গবাদি পশু সমান গুরুত্ব সহকারে পালন করা হয়। নিউজিল্যান্ডের রপ্তানিকৃত পণ্যের প্রায় 80% হচ্ছে পশুজাত পণ্য। প্রশ্ন 8, নিউজিল্যান্ডের জলবায়ু। নিউজিল্যান্ডের জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ প্রকৃতি, তবে উত্তর দ্বীপের উত্তরাংশে উপক্রান্তীয় জলবায়ু, দক্ষিণ দ্বীপের দক্ষিণাংশে শীতল জলবায়ু দেখা যায়। এখানকার উষ্ণতা আরামদায়ক। এখানে বছরে 4টি ঋতু: গ্রীষ্মকাল ডিসেম্বর ফেব্রুয়ারি, শরৎকাল মার্চ মে, শীতকাল জুন আগস্ট, বসন্তকাল সেপ্টেম্বর নভেম্বরে দেখা যায়। নির্দিষ্ট কোনো বর্ষাকাল নেই। পশ্চিমা বায়ুর প্রভাবে সারা বছরই বৃষ্টিপাত হয়। নিউজিল্যান্ডে মোট বার্ষিক বৃষ্টিপাত 65 থেকে 150 সেন্টিমিটারের মধ্যে হয়। শীতকালে নিউজিল্যান্ডের দক্ষিণাংশে প্রচুর তুষারপাত হয়। প্রশ্ন 9, ক্যান্টারবেরি সমভূমি। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে পূর্বভাগে অবস্থান করছে বিখ্যাত ক্যান্টারবেরি সমভূমি। দ্বীপের দক্ষিণ পূর্ব উপকূল বরাবর সংকীর্ণ এই সমভূমিটি গড়ে উঠেছে। স্বল্প বৃষ্টিপাতের উপর নির্ভর করে এখানে বিস্তীর্ণ ঘাসের জমি তৈরি হয়েছে। সমভূমিটি পশুপালনের জন্য বিখ্যাত। এই সমভূমির উপর নির্ভর করে এখানে দুগ্ধ শিল্প, চামড়া ও মাংস শিল্পে উন্নতি হয়েছে। এই অঞ্চলে নাতিশীতোষ্ণ জলবায়ু পশুপালনের পক্ষে আদর্শ। ক্যান্টারবেরি সমভূমি নিউজিল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ বসতি অঞ্চল। ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 5, নিচের প্রশ্নগুলি 11 থেকে 12টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন সংখ্যা 1, ওশেনিয়া মহাদেশের ভৌগোলিক গুরুত্ব লেখো। ওশেনিয়া মহাদেশের ভৌগোলিক গুরুত্ব অনেক বেশি, যেমন অবস্থানগত সুবিধা। ওশেনিয়ার একদিকে এশিয়া এবং অন্যদিকে আমেরিকার অবস্থানের জন্য ওশেনিয়ার আন্তর্জাতিক গুরুত্ব খুব বেশি। যেমন এশিয়ার দক্ষিণাংশ অস্ট্রেলিয়ার উত্তরাংশের মধ্যে দূরত্ব মাত্র 350 কিলোমিটার, যা বাণিজ্যিক লেনদেনে সহায়তা করে। উন্নত যোগাযোগ ব্যবস্থা। জলপথে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আমেরিকা যাওয়ার সময় অনেক জাহাজ এখানকার বন্দরগুলিতে আসে এবং বিমানপথে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাওয়ার সময় সাময়িক যাত্রা বিরতির জন্য এখানকার বিমানবন্দরগুলি ব্যবহার করা হয়। আদর্শ সামরিক ঘাঁটি। শক্তিধর রাষ্ট্রগুলি এখানকার অনেক দ্বীপে নৌঘাঁটি গড়ে তুলেছে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি হিসেবে হাওয়াই ও ব্রিটিশ নৌঘাঁটি হিসেবে ফিজি দ্বীপপুঞ্জ প্রসিদ্ধ। বিখ্যাত পর্যটন কেন্দ্র। সুসজ্জিত প্রবাল দ্বীপগুলির মনোরম জলবায়ু, অপূর্ব প্রাকৃতিক শোভার আকর্ষণে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা এখানে ভিড় করেন। যেমন হাওয়াই দ্বীপের ওয়াইকিকি বেলাভূমি পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়াও এখানকার গ্রেট ব্যারিয়ার রিফ পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। পৃষ্ঠা 314, মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ। লোহা, সোনা, বক্সাইট, সীসা, দস্তা, খনিজ তেল, কয়লা প্রভৃতি মূল্যবান খনিজ সম্পদে মহাদেশটি সমৃদ্ধ। মূল্যবান পশুজাত দ্রব্য, দুধ, চামড়া, পশম, মাংস প্রভৃতি পশুজাত দ্রব্যের জন্য বিশ্বের উন্নত দেশগুলি বহুলাংশে এই মহাদেশের ওপর নির্ভর করে। পশম উৎপাদনে, মেষ পালনে অস্ট্রেলিয়া পৃথিবীতে শ্রেষ্ঠ স্থানের অধিকারী। মেষ মাংস রপ্তানিতে নিউজিল্যান্ড পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে। জীববৈচিত্র্য সমৃদ্ধ ওশেনিয়া উদ্ভিদ ও প্রাণী জগতে এক স্বাতন্ত্র্য লক্ষ্য করা যায়। এখানে যেমন জারা, কারি প্রভৃতি চিরহরিৎ বৃক্ষ দেখা যায়, তেমনি একমাত্র এই মহাদেশে আছে ক্যাঙ্গারু ওয়ালবি। ক্যাঙ্গারুর মতো দেখতে তবে ছোট। প্লাটিপালস বা হংস ছুচ্ছুন্ধরি, কোয়ালা ছোট ভালুকের মতো তবে গাছে থাকে। ডিঙ্গো, বুনো কুকুর, উড়ন্ত কাঠবিড়ালি, নিশাচর, এমু, অস্ট্রিচ বা উট পাখি বর্গের, ডানাহীন কিউই পাখি নিউজিল্যান্ডে দেখা যায় প্রভৃতি। জলবায়ুগত বৈচিত্র্য। ওশেনিয়া মহাদেশে জলবায়ু আঞ্চলিক বৈচিত্র্য লক্ষ্য করা যায়, যেমন এক ক্রান্তীয় জলবায়ু অন্তর্গত মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া কৃষির সমৃদ্ধি ঘটেছে। 2, নিরক্ষীয় জলবায়ুর অধ্যুষিত মেলানেশিয়ায় বনাঞ্চলে উদ্ভব হয়েছে। নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত পলিনেশিয়ার দক্ষিণাংশ এবং অস্ট্রেলিয়াশিয়ার পশুপালন উন্নতি লাভ করেছে। 4, শীতল নাতিশীতোষ্ণ জলবায়ুর অন্তর্গত নিউজিল্যান্ডের দক্ষিণাংশে কৃষি ও পশুপালনের উন্নতি লাভ করেছে। কৃষিগত বৈচিত্র্য। অস্ট্রেলিয়ার ব্যাপক বাণিজ্যিক কৃষি ব্যবস্থার প্রবর্তন ঘটেছে এবং এখানকার তাসমানিয়াতে এত বেশি আপেলের চাষ হয় যে একে অ্যাপেলের রাজ্য বলা হয়। শিক্ষিত দক্ষ শ্রমশক্তি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের শিক্ষিত ও দক্ষ শ্রমশক্তি মহাদেশে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বিকাশে সহায়ক
হয়। 2. ওশেনিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগগুলি বিবরণ দাও। ওশেনিয়া মহাদেশের অন্তর্গত দ্বীপগুলোকে 4টি আঞ্চলিক বিভাগে ভাগ করা যায়। 1 অস্ট্রালেশিয়া, 2 মেলানেশিয়া, 3 মাইক্রোনেশিয়া, 4 পলিনেশিয়া। ওশেনিয়া আঞ্চলিক বিভাগে অস্ট্রালেশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মেলানেশিয়া, মেলা অর্থাৎ কালো, নেশিয়া অর্থাৎ ভূখণ্ড বা দেশ। এখানকার দেশগুলো অধিবাসীদের গায়ের রং কালো বলে এরকম নাম। নিউ গিনি, সলোমন, ফিজি, নরফোক, নিউ ক্যালেডোনিয়া, নিউ হেব্রিডিস প্রভৃতি। মাইক্রোনেশিয়া, মাইক্রো অর্থাৎ ক্ষুদ্র, গোয়া, মার্শাল, নাউরু, কিরিবাটি প্রভৃতি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। পলিনেশিয়া, পলি বহু। ওশেনিয়া একেবারে পূর্ব দিকে হাওয়াই, সামোয়া, টোঙ্গো, কুক, ইস্টার, পিটকেয়ান, তাহিতি প্রভৃতি অসংখ্য দ্বীপ নিয়ে গঠিত। অস্ট্রেলেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে একসঙ্গে বলে অস্ট্রালেশিয়া। অস্ট্রাল অর্থাৎ দক্ষিণ এবং এশিয়া অর্থাৎ দেশ বা ভূখণ্ড অর্থাৎ দক্ষিণের দেশ। অস্ট্রেলিয়া উত্তর দক্ষিণে 10 ডিগ্রি থেকে 43 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং পূর্ব পশ্চিমে 155 ডিগ্রি থেকে 113 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। আর নিউজিল্যান্ডে বিস্তৃত হল উত্তর দক্ষিণে 34 ডিগ্রি থেকে 48 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং পূর্ব পশ্চিমে 177 ডিগ্রি থেকে 30 মিনিট থেকে 166 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। এই অঞ্চলটি ওশেনিয়া মহাদেশে প্রায় 90% স্থান দখল করে আছে। মেলানেশিয়া শব্দের অর্থ ব্ল্যাক ল্যান্ডস বা কালো ভূখণ্ড বা কালো দেশ। এখানকার দ্বীপগুলির অধিবাসীরা কৃষ্ণকায় বলে দ্বীপগুলির এই নাম। নিরক্ষরেখা ও মকরকান্তি রেখার মাঝখানে পাপুয়া নিউগিনি থেকে পূর্বে ফিজি দ্বীপপুঞ্জ পর্যন্ত অস্ট্রেলিয়া উত্তর পূর্ব দিকে দ্বীপগুলি মেলানেশিয়া নামে পরিচিত। যেমন পাপুয়া নিউগিনি অঞ্চলের বৃহত্তম, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। সলোমন, ভানুয়াটু, ফিজি, নরফোক, নিউ ক্যালেডোনিয়া, নিউ হেব্রিডিস, ক্রুজ, বিসমার্ক প্রভৃতি দ্বীপ এবং দ্বীপপুঞ্জ নিয়ে মেলানেশিয়া গঠিত। এদের মধ্যে ফিজি এখানকার সর্বাধিক জনপ্রিয় দ্বীপপুঞ্জ। এখানকার প্রাকৃতিক শোভা অতি মনোরম। পৃষ্ঠা 315। মাইক্রোনেশিয়া। মেলানেশিয়া উত্তর পূর্ব দিকে নিরক্ষরেখা ও কর্কটক্রান্তি রেখার মধ্যবর্তী স্থানে মাইক্রোনেশিয়া অবস্থিত। গুয়াম, মার্শাল, নর্দার্ন মারিয়ানা, নাউরু, কিরিবাটি, পালাউ প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ ও দ্বীপপুঞ্জের সমষ্টিকে একত্রে মাইক্রোনেশিয়া বলা হয়। মাইক্রো ক্ষুদ্র, স্মল ল্যান্ডস বা আইসল্যান্ডস বা ক্ষুদ্র দ্বীপসমূহ। মাইক্রোনেশিয়ার সব দ্বীপই হচ্ছে প্রবাল দ্বীপের অন্তর্গত। পলিনেশিয়া ওশেনিয়া মহাদেশের একেবারে পূর্ব দিকে দ্বীপসমূহ, অধিকাংশই পশ্চিম গোলার্ধে অবস্থিত। পলিনেশিয়া নামে পরিচিত। পলি অর্থাৎ বহু অর্থাৎ মেনি ল্যান্ডস বা আইসল্যান্ডস বা বহু দ্বীপপুঞ্জ। এখানকার দ্বীপ ও দ্বীপপুঞ্জের সংখ্যা অসংখ্য বলেই নাম। পলিনেশিয়া অন্তর্গত দ্বীপরাষ্ট্রগুলি হচ্ছে হাওয়াই, সামোয়া, টোঙ্গা, কুক, ইস্টার, পিটকেয়ান, তুভালু, তাহিতি প্রভৃতি। হাওয়াই দ্বীপপুঞ্জে কয়েকটি জীবন্ত আগ্নেয়গিরি দেখা যায়। সামগ্রিকভাবে ওশেনিয়া মহাদেশকে দক্ষিণ গোলার্ধের মহাদেশ বলা হয়। জেনে রাখো, পলিনেশিয়ার পূর্বতম দ্বীপ হল ইস্টার। এই দ্বীপে মোয়াই নামক বিশাল পাথরের মাথা রয়েছে। প্রশ্ন 3। অস্ট্রেলিয়ার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করো। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে অস্ট্রেলিয়াকে 4টি অংশে ভাগ করা যায়। 1 উচ্চভূমি ও পার্বত্যভূমি, 2 পশ্চিমের মালভূমি, 3 মধ্যভাগের সমভূমি, 4 উপকূলের সমভূমি। উচ্চভূমি ও পার্বত্যভূমি। সমগ্র অস্ট্রেলিয়ার পূর্বভাগ জুড়ে আছে একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম গ্রেট ডিভাইডিং রেঞ্জ। দৈর্ঘ্য 3500 কিলোমিটার, উচ্চতা গড়ে 1000 থেকে 1500 মিটার, যে উত্তরে ইয়র্ক অন্তরীপ থেকে দক্ষিণে বাস প্রণালী পর্যন্ত বিস্তৃত। এই পর্বতমালা বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন নামে পরিচিত। যেমন উত্তর পূর্বাংশে কুইন্সল্যান্ড রাজ্যের নাম ম্যাকফারসন রেঞ্জ ও ডার্লিং ডাউন্স, মধ্যভাগে নিউ সাউথ ওয়েলসের নাম নিউ ইংল্যান্ড রেঞ্জ, লিভারপুল রেঞ্জ এবং ব্লু রেঞ্জ, আর দক্ষিণ পূর্বে ভিক্টোরিয়াতে নাম অস্ট্রেলিয়ান আল্পস। এর মধ্যে নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ সীমায় অবস্থিত নিউ ইংল্যান্ড রেঞ্জে মাউন্ট কোসিয়াস্কো 2228 মিটার সমগ্র অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ। এর কাছে ভিক্টোরিয়াতে আছে টাউনসেন্ড শৃঙ্গ 2209 মিটার, হল দেশের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। পশ্চিমে মালভূমি। অস্ট্রেলিয়ার পশ্চিমভাগে বিস্তীর্ণ তরঙ্গায়িত ভূমিরূপের নাম হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়ার মালভূমি। উচ্চতা 250 থেকে 500 মিটার। অস্ট্রেলিয়ার অধিকাংশ জায়গা নিয়ে গঠিত মালভূমি অঞ্চলের পরিবেশ রুক্ষ শুষ্ক। এর ফলে এখানে বেশ কয়েকটি মরুভূমির সৃষ্টি হয়েছে, যেমন 1 গ্রেট স্যান্ডি। পৃষ্ঠা 316। 2 গিবসন মরুভূমি, 3 গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি প্রভৃতি। মধ্যভাগের সমভূমি। পূর্ব দিকে গ্রেট ডিভাইডিং রেঞ্জ এবং পশ্চিম দিকে পশ্চিম অস্ট্রেলিয়া মালভূমির মধ্যবর্তী সমতল ভূমির নাম হচ্ছে মধ্যভাগের সমভূমি, যার গড় উচ্চতা 180 মিটারের মধ্যে। সমভূমির দক্ষিণাংশ 1 মারাডার্লিং নদীর অববাহিকার সমভূমি, আয়ার হ্রদের সমভূমি এবং উত্তরাংশ হচ্ছে 3 কার্পেন্টিয়ার সমভূমি নামে পরিচিত। কার্পেন্টিয়ার সমভূমি পৃথিবীর বৃহত্তম আর্টেসীয় কূপ অঞ্চল। উপকূল সমভূমি। অস্ট্রেলিয়ার চারপাশে উপকূলে কিছু সমভূমি আছে। এদের মধ্যে উত্তরে কার্পেন্টিয়া উপসাগর সংলগ্ন উপকূলের সমভূমি এবং দক্ষিণে গ্রেট অস্ট্রেলিয়ান বাইট
উপসাগর সংলগ্ন উপকূলের সমভূমি বেশ প্রশস্ত। অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল বরাবর সমুদ্রের মধ্যে সমান্তরালভাবে অবস্থান করছে গ্রেট ব্যারিয়ার রিফ নামক পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর। জেনে রাখো, অস্ট্রেলিয়ার উপকূলের সৃষ্ট ক্রান্তীয় ঘূর্ণবাদকে বলা উইলি উইলি। প্রশ্ন 4, ওশেনিয়া মহাদেশের জলবায়ু বিভিন্নতা কিভাবে স্থানীয় কারণগুলির দ্বারা প্রভাবিত হয় তা লেখো। উত্তর, ওশেনিয়া মহাদেশের বিভিন্ন অংশের জলবায়ু বিভিন্নতার কারণগুলি হল নিম্নরূপ। দক্ষিণ গোলার্ধে অবস্থান। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনি প্রভৃতি বড় দ্বীপরাষ্ট্রগুলো দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়া এখানকার ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গ্রীষ্মকাল এবং জুন থেকে আগস্ট মাস পর্যন্ত শীতকাল বিরাজ করে। মকরক্রান্তি রেখার বিস্তৃতি। ওশেনিয়া দেশগুলির মধ্যে আবার অস্ট্রেলিয়া প্রায় মধ্যভাগ দিয়ে মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ বিস্তৃত হওয়ায় দেশটির উত্তরাংশের জলবায়ু গ্রীষ্মপ্রধান এবং দক্ষিণাংশের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতি। নিউজিল্যান্ডের অবস্থান নিরক্ষরেখা আরও দক্ষিণে হওয়ায় এখানে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অনুভূত হয়। সমুদ্রের সান্নিধ্য। ওশেনিয়া মহাদেশের দেশগুলি সমুদ্র বেষ্টিত হওয়ার উপকূলবর্তী অঞ্চলগুলোতে শীত ও গ্রীষ্মের তীব্রতা কম এবং মহাদেশের মধ্যবর্তী অঞ্চলগুলোতে শীত ও গ্রীষ্মের তীব্রতা অপেক্ষাকৃত বেশি। পর্বতশ্রেণীর অবস্থান। ওশেনিয়া দেশগুলির মধ্যে বা অস্ট্রেলিয়া প্রায় মধ্যভাগ দিয়ে মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ বিস্তৃত হওয়ায় দেশটির উত্তরাংশের জলবায়ু গ্রীষ্মপ্রধান এবং দক্ষিণাংশের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতি। নিউজিল্যান্ডের অবস্থান নিরক্ষরেখা আরও দক্ষিণে হওয়ায় এখানে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু অনুভূত হয়। সমুদ্রের সান্নিধ্য। ওশেনিয়া মহাদেশের দেশগুলি সমুদ্র বেষ্টিত হওয়ায় উপকূলবর্তী অঞ্চলগুলোতে শীত ও গ্রীষ্মের তীব্রতা কম এবং মহাদেশের মধ্যবর্তী অঞ্চলগুলোতে শীত ও গ্রীষ্মের তীব্রতা অপেক্ষাকৃত বেশি। পর্বতশ্রেণীর অবস্থান। অস্ট্রেলিয়ার পূর্বভাগে অবস্থান করছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। এই পর্বতশ্রেণী উত্তর দক্ষিণে বিস্তৃত হওয়ায় প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ছুটে আসা আর্দ্র দক্ষিণ পূর্ব আয়নবায়ু পর্বতের পূর্ব প্রতিবাদ ঢালে বাধা পায়। পৃষ্ঠ 317। এর ফলে পূর্ব উপকূলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, কিন্তু পর্বত অতিক্রম করে বায়ু যতই অস্ট্রেলিয়ার অভ্যন্তরে প্রবেশ করে থেকে জলীয় বাষ্পের পরিমাণ ততই কমে যায়। ফলে অস্ট্রেলিয়ার মধ্য পশ্চিমবঙ্গে বিস্তৃত অঞ্চল প্রায় বৃষ্টিহীন থাকে এবং এই জন্য এখানে অনেক মরুভূমির সৃষ্টি হচ্ছে। বায়ু প্রবাহ। গ্রীষ্মকালে অস্ট্রেলিয়ার উত্তর পশ্চিমাংশে নিম্নচাপের সৃষ্টি হয়, ফলে তখন অস্ট্রেলিয়ার উত্তরাংশের উপর দিয়ে প্রবাহিত আর্দ্র উত্তর পশ্চিম মৌসুমী বায়ু। সাধারণত দেখা যায় যে অস্ট্রেলিয়ার অধিকাংশ জলবায়ু অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণাংশের কোনো কোনো জায়গার উপর দিয়ে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। প্রশ্ন 5, নিউজিল্যান্ড, মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়া ভূপ্রকৃতি আলোচনা করো। নিউজিল্যান্ডের ভূপ্রকৃতি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপ নামে দুটো বড় দ্বীপ এবং স্টুয়ার্ট এবং চ্যাথাম প্রভৃতি কয়েকটি ছোট দ্বীপ নিয়ে নিউজিল্যান্ড দেশটি গঠিত। বড় দুটি দ্বীপের ভূমি পর্বতময়, তবে দক্ষিণ দ্বীপের পর্বতগুলোর উচ্চতা বেশি। দক্ষিণ দ্বীপের সার্দার্ন আলস পর্বতে মাউন্ট কুক 3754 মিটার নিউজিল্যান্ডের উচ্চতম শৃঙ্গ। উত্তর দ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম মাউন্ট রুয়াপেহু। দক্ষিণ দ্বীপে অনেক হিমবাহ রয়েছে, এদের মধ্যে টাসমান হিমবাহটি বৃহত্তম। জেনে রাখো, নিউজিল্যান্ডের বৃহত্তম হ্রদের নাম টাউপো। মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া, পলিনেশিয়া ভূপ্রকৃতি। হাজার হাজার দ্বীপ নিয়ে গঠিত তিনটি এলাকা। অধিকাংশ দ্বীপই সৃষ্টি হচ্ছে সমুদ্রতল আগ্নেয়পদার্থ সঞ্চিত হয়। নিউগিনি দ্বীপের পূর্বাংশ এবং অসংখ্য ছোট ছোট দ্বীপ যেমন নিউ ব্রিটেন, বোগেনভিলে, নিউ আয়ারল্যান্ড প্রভৃতি নিয়ে মেলানেশিয়া দ্বীপটি গঠিত। মাউন্ট ল্যামিংটন 1680 মিটার, মাউন্ট উইলহেলম 4509 মিটার প্রভৃতি এখানকার জীবন্ত আগ্নেয়গিরি। অন্যদিকে মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়া, এই দ্বীপ দুটি আগ্নেয়গিরি থেকে উৎক্ষিপ্ত লাভা ও মৃত প্রবালকৃতির দেহ সঞ্চিত হয়ে গঠিত হয়েছে। হাওয়াই, সলোমন, ফিজি, তাহিতি প্রভৃতি অঞ্চল উল্লেখযোগ্য আগ্নেয়দ্বীপ এবং মার্শাল, গিলবার্ট, ক্যারোলাইন প্রভৃতি অঞ্চলে উল্লেখযোগ্য প্রবাল দ্বীপ। মাইক্রোনেশিয়া 2000-এর বেশি প্রবাল বলয়। মৃত প্রবাল কীটগুলি গোলাকারভাবে সঞ্চিত হয়ে প্রবাল বলয় বা অ্যাটল সৃষ্টি হয়ে আছে। অস্ট্রেলিয়া গ্রেট ব্যারিয়ার রিফের মধ্যে কোথাও কোথাও প্রবাল প্রাচীরও দেখা যায়। ফিজি দ্বীপপুঞ্জে গ্রেট রিফ নামে একটি প্রবাল প্রাচীর আছে। এখানকার মার্শাল দ্বীপে প্রায় 32টি অ্যাটল এবং 867টি প্রবাল প্রাচীর আছে। প্রশ্ন হচ্ছে, অস্ট্রেলিয়ার জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি বর্ণনা দাও। অস্ট্রেলিয়ার জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি হচ্ছে অবস্থান। অস্ট্রেলিয়ার উত্তরাংশ উষ্ণমণ্ডলে, দক্ষিণাংশ নাতিশীতোষ্ণ মণ্ডলে অবস্থিত। মকরক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ এই দেশকে প্রায় দুটি অর্ধে ভাগ করেছে। এরূপ অবস্থানের জন্য অস্ট্রেলিয়ার উত্তরাংশে জলবায়ু উষ্ণ, দক্ষিণাংশে জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির। মৌসুমী বায়ু প্রবাহ। অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্বাংশে গ্রীষ্মকাল উষ্ণ, আর্দ্র এবং শীতকাল শুষ্ক ও শীতল প্রকৃতির। গ্রীষ্মকালে এই দেশে উত্তর ও উত্তর পূর্বাংশের উপর দিয়ে মৌসুমী বায়ু প্রবাহিত হয়। পর্বতশ্রেণীর অবস্থান। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রায় সমান্তরালে উত্তর দক্ষিণে অবস্থান রয়েছে গ্রেট ডিভাইডিং রেঞ্জের। এই পর্বতশ্রেণী প্রশান্ত মহাসাগর থেকে আসা আর্দ্র বায়ুকে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে বাধা প্রদান করে। এর ফলে পশ্চিম ও মধ্যভাগে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট কম এবং মরুভূমির সৃষ্টি হয়েছে। বিশাল আয়তন।
সুবিশাল আয়তের জন্য অস্ট্রেলিয়ার মধ্য অংশ সমুদ্র থেকে বেশ কিছুটা দূরে অবস্থিত। এই কারণে মধ্যভাগে জলবায়ু চরম ভাবাপন্ন মহাদেশীয় প্রকৃতির। পৃষ্ঠা 318। সমুদ্রস্রোতের উপস্থিতি কোনো কোনো স্থানে উষ্ণতা নির্ণয়ে প্রত্যক্ষভাবে বিস্তার করে। যেমন অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের পাশ দিয়ে প্রবাহিত উষ্ণ পূর্ব অস্ট্রেলীয় স্রোতের জন্য পূর্ব উপকূল উষ্ণ, কিন্তু পশ্চিম উপকূলের পাশ দিয়ে প্রবাহিত শীতল পশ্চিম অস্ট্রেলীয় স্রোতের প্রভাবে পশ্চিম উপকূলের উষ্ণতা পূর্ব উপকূলের তুলনায় অনেক কম। প্রশ্ন 7। জলবায়ু তারতম্য অনুসারে ওশেনিয়াকে বিভিন্ন জলবায়ু অঞ্চলে ভাগ করা যায়। ওশেনিয়াকে 6টি প্রধান জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়। এগুলি হচ্ছে: 1. ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। অবস্থান: অস্ট্রেলিয়া উত্তর ও উত্তর পূর্ব অংশে। জলবায়ুর বৈশিষ্ট্য হচ্ছে: 1. এই অঞ্চলে গ্রীষ্মকাল উষ্ণ আর্দ্র এবং শীতকাল শুষ্ক ও শীতল প্রকৃতি। 2. মৌসুমী বায়ুর আগমনের কারণে বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ 2/3 হয় গ্রীষ্মকালে। 2. নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। অবস্থান: মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া দ্বীপপুঞ্জ। জলবায়ুর বৈশিষ্ট্য: এখানে গ্রীষ্মকাল উষ্ণ প্রকৃতির এবং 2. সারা বছর পরিচালন পদ্ধতিতে প্রচুর বৃষ্টিপাত হয়। পৃষ্ঠা সংখ্যা 319। জলবায়ু অঞ্চলের নাম। 3. ক্রান্তীয় মরু ও মরুপ্রায় জলবায়ু। অবস্থান: মধ্য ও পশ্চিম অস্ট্রেলিয়া মরু অঞ্চল। জলবায়ুর বৈশিষ্ট্য: এখানকার গ্রীষ্মকাল উষ্ণ, শীতকাল শীতল। 2. বার্ষিক উষ্ণতা প্রসার বেশি এবং বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ 25 সেন্টিমিটারের কম। 4. ভূমধ্যসাগরীয় জলবায়ু। অবস্থান: অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাংশ, পশ্চিমাংশ উপকূল বরাবর অ্যাডিলেড ও পার্থ অঞ্চলে। জলবায়ু বৈশিষ্ট্য: এখানকার গ্রীষ্মকালে উষ্ণ শুষ্ক, শীতকাল আর্দ্র শীতল। 2. পশ্চিমা বায়ুর প্রভাবে মূলত শীতকালে বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 50 সেন্টিমিটার। 5. ব্রিটিশ জলবায়ু অঞ্চল। দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং তাসমানিয়া। জলবায়ুর বৈশিষ্ট্য: এখানে গ্রীষ্ম ও শীত উভয় মৃদু প্রকৃতির। 2. সারা বছর ধরে যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হয়। 6. নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বে ব্রিসবেন মারোডালিং অববাহিকা অঞ্চল। 1. এখানকার গ্রীষ্মকাল মৃদু উষ্ণ, শীতকাল মৃদু শীতল প্রকৃতি। 2. বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 70 সেন্টিমিটার। অধিকাংশ বৃষ্টিপাত গ্রীষ্মকালেই হয়। প্রশ্ন 8। ওশেনিয়া মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। ওশেনিয়া মহাদেশের বিভিন্ন অংশে জলবায়ু ও ভূমিরূপে পার্থক্যের জন্য বিভিন্ন প্রকার স্বাভাবিক উদ্ভিদ জন্মায় এবং এই স্বাভাবিক উদ্ভিদের পার্থক্য অনুসারে মহাদেশটি 6 প্রকার উদ্ভিদ মণ্ডলীকে ভাগ করা হয়ে থাকে। এগুলি হচ্ছে: স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের নাম। 1. ক্রান্তীয় চিরহরিত অরণ্য। অবস্থান: মেলানেশিয়া, পলিনেশিয়া, মাইক্রোনেশিয়া দ্বীপসমূহে। স্বাভাবিক উদ্ভিদ: মেহগনি, পাম, এবনি প্রভৃতি। বিশেষ তথ্য: 1. উষ্ণতা ও বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়ায় ঘন অরণ্য সৃষ্টি হয়েছে। 2. এই অরণ্যে সব ঋতুতেই গাছে পাতা থাকে বলে একে চিরহরিত অরণ্য বলা হয়। 2. ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। অবস্থান: অস্ট্রেলিয়ার উত্তর উত্তর পূর্বাংশে। স্বাভাবিক উদ্ভিদ: পাম, বার্চ, সিডার, বাঁশ প্রভৃতি। বিশেষ তথ্য: একটি নির্দিষ্ট ঋতুতে অরণ্যের সব গাছে পাতা ঝরে যায়। 3. ক্রান্তীয় তৃণভূমি। অবস্থান: অস্ট্রেলিয়ার মধ্য উত্তরাংশ, বিশেষত মকরক্রান্তি রেখার উত্তরের। স্বাভাবিক উদ্ভিদ: অধিক দৈর্ঘ্য তৃণ, ইউক্যালিপটাস, সুরা ইত্যাদি। বিশেষ তথ্য: অঞ্চল অস্ট্রেলিয়ার পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। 4. নাতিশীতোষ্ণ অরণ্য। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের দক্ষিণাংশ এবং তাসমানিয়া ও নিউজিল্যান্ডে। স্বাভাবিক উদ্ভিদ: অ্যাশ, পপলার, চেস্টনাট, বার্চ প্রভৃতি পর্ণমোচী উদ্ভিদ। বিশেষ তথ্য: 1. এই অঞ্চলে উষ্ণতা কম হলেও পর্যাপ্ত বৃষ্টিপাত হয় বলে চিরসবুজ অরণ্য সৃষ্টি হয়েছে। 2. এই সকল উদ্ভিদ দীর্ঘাকৃতি হয় এবং এদের কাঠ যথেষ্ট শক্ত হয়। 5. মরু অরণ্য। অস্ট্রেলিয়ার মধ্য পশ্চিমাংশে বিস্তীর্ণ অংশ। স্বাভাবিক উদ্ভিদ: কাঁটা গাছ, মালগাছ, লম্বনাভ উদ্ভিদ, ঝোপঝাড় প্রভৃতি। এই অঞ্চলে উষ্ণ মরু প্রকৃতির জলবায়ু বৃষ্টিপাতের অভাবের কারণে কাঁটা গাছ, ঝোপঝাড় ছাড়া বড় কোনো উদ্ভিদ জন্মায় না। 6. নাতিশীতোষ্ণ তৃণভূমি। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বে মারি-ডার্লিং অববাহিকা। স্বল্প দৈর্ঘ্যের তৃণ স্বাভাবিক উদ্ভিদ এখানকার। বিশেষ তথ্য: এই অঞ্চলে নাতিশীতোষ্ণ জলবায়ু স্বল্প বৃষ্টিপাতের কারণে বিস্তীর্ণ তৃণভূমির সৃষ্টি হয়েছে। 2. অস্ট্রেলিয়ার এই নাতিশীতোষ্ণ তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। পৃষ্ঠা সংখ্যা 320। 7. ভূমধ্যসাগরীয় অরণ্য। অবস্থান: অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশে। স্বাভাবিক উদ্ভিদ হচ্ছে জারা, কারি, ব্লু গাম প্রভৃতি। বিশেষ তথ্য হচ্ছে: এই অঞ্চল ভূমধ্যসাগরীয় জলবায়ু অধ্যুষিত হওয়ায় এখানে ভূমধ্যসাগরীয় উদ্ভিদে বিক্ষিপ্ত বনভূমি গড়ে উঠেছে। অন্যান্য উদ্ভিদ: অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাংশে গ্রেট ডিভাইডিং রেঞ্জের উচ্চ অংশে এবং নিউজিল্যান্ডের পার্বত্য ভূমির তুষারপাত অধ্যুষিত এলাকার সমূহে সরলবর্গীয় গাছের কিছু বনভূমি আছে। এছাড়া ওশেনিয়া অন্যান্য দ্বীপ ও দ্বীপপুঞ্জগুলোতে সাধারণত ক্রান্তীয় চিরসবুজ প্রকৃতির বনভূমি দেখা যায়। ওশেনিয়া দ্বীপগুলিতে প্রচুর সংখ্যক নারকেল গাছও জন্মায়। প্রশ্ন 9। মারি-ডার্লিং অববাহিকা অক্ষাংশগত অবস্থান ও ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো।
2+3 অক্ষাংশ দ্রাঘিমাংশগত অবস্থান। অক্ষাংশ অনুসারে মারের ডার্লিং অববাহিকা প্রায় 25 ডিগ্রি দক্ষিণ থেকে 39 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং দ্রাঘিমা অনুসারে এই অঞ্চলটি প্রায় 138 ডিগ্রি পূর্ব থেকে 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলটি সমগ্র অস্ট্রেলিয়া প্রায় 1/5 স্থান জুড়ে আছে। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাংশে মারের ডার্লিং অববাহিকা অবস্থিত। এই অববাহিকার উত্তর ও পূর্ব দক্ষিণ পূর্ব সীমায় আছে গ্রেট ডিভাইডিং রেঞ্জ, পশ্চিম সীমায় লফটি রেঞ্জ, ব্যারিয়ার রেঞ্জ, গ্রে রেঞ্জ এবং দক্ষিণ পশ্চিম সীমায় সেন্ট ভিনসেন্ট উপসাগর ও এনকাউন্টার উপসাগর। পৃষ্ঠ সংখ্যা 321। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। মারের ডার্লিং অববাহিকা ভূমিরূপ সমতল এবং এর উচ্চতা 200 মিটারের কম। মারের ডার্লিং নদী দীর্ঘকাল ধরে পরিসঞ্চয় করে সমভূমি সৃষ্টি করেছে। এই সমভূমি 3 দিকে পূর্ব, পশ্চিম, উত্তরে আছে উচ্চভূমি বা পর্বত এবং একদিকে দক্ষিণ পশ্চিমের সাগর। সুতরাং এখানকার ভূপ্রকৃতিকে কিছুটা মুখ খোলা বোতলের মতো বলা যায়, অর্থাৎ মধ্যভাগে ভূমি সমতল এবং ওই মধ্যভাগ থেকে ভূমি ধীরে ধীরে পূর্ব, পশ্চিম, উত্তর দিকে উঁচু হয়ে গেছে। আর অববাহিকার দক্ষিণ পশ্চিম দিক খোলা বা উন্মুক্ত। নদীর গতিপথ দেখলে বোঝা যায় যে এই অঞ্চলটি উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে ক্রমশ ঢালু। প্রশ্ন 10। মারের ডার্লিং অববাহিকা নদ নদী সম্পর্কে আলোচনা করো। মারে হলো অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী, 2508 কিলোমিটার, এবং ডার্লিং হলো মারের উপনদী। মারে ডার্লিং নদী থেকে যে অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সেই অঞ্চলটিকে মারে ডার্লিং অববাহিকা বলা হয়। মারের উৎপত্তি হচ্ছে অস্ট্রেলিয়ান আলস পর্বত থেকে। ডার্লিং নদীর দৈর্ঘ্য হল 1472 কিলোমিটার। এর উৎপত্তি হচ্ছে নিউ ইংল্যান্ড রেঞ্জ থেকে। ওয়েন্টওয়ার্থ শহরের কাছে উভয় নদী মিলিত হয়েছে। মিলিত নদী প্রবাহে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে এনকাউন্টার উপসাগরে মিশেছে। পৃষ্ঠা 322। মারের নদীটি অস্ট্রেলিয়ান আলস পর্বতে বরফ করা জলে পুষ্ট হওয়ায় সারা বছরই জলে পূর্ণ থাকে। ডার্লিং ছাড়াও মারের আরেকটি বড় উপনদী অববাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তার নাম মারামবিজি। আবার লাচলান নামে মারামবিজির একটি উপনদী অববাহিকার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এইসব নদী ছাড়াও ডার্লিং এ আরো কয়েকটি উপনদী আছে, যেমন পারু, ওয়েরোগো, বারন প্রভৃতি। প্রশ্ন 11। মারে ডার্লিং অববাহিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বিবরণ দাও। 3+2 মারে ডার্লিং অববাহিকার জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির, তবে দক্ষিণ অংশের সমুদ্র উপকূল এলাকায় ভূমধ্যসাগরের জলবায়ু দেখা যায়। এখানকার গ্রীষ্মকালীন গড় তাপমাত্রা থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন তাপমাত্রা গড় তাপমাত্রা থেকে প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড। অববাহিকাটি গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে বৃষ্টিচ্ছা অঞ্চলে অবস্থিত বলে বৃষ্টিপাতের পরিমাণ কম, বছরে মাত্র 50 থেকে 75 সেন্টিমিটার। পূর্ব থেকে পশ্চিমে ক্রমশ বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। উপকূল অঞ্চলে শীতকালেই বেশি বৃষ্টি হয়। অ্যাডিলেড অঞ্চলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব রয়েছে। স্বাভাবিক উদ্ভিদ। মারে ডার্লিং অববাহিকার নাতিশীতোষ্ণ পরিবেশ ও স্বল্প বৃষ্টিপাতের কারণে অপেক্ষাকৃত ছোট ঘাসের বিস্তীর্ণ তৃণভূমি সৃষ্টি হয়েছে। একে বলে ডাউন্স তৃণভূমি। অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিমাংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু অধ্যুষিত অঞ্চলে জারা, কারি প্রভৃতি চিরসবুজ গাছের বিক্ষিপ্ত বনভূমি আছে। অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাংশে গ্রেট ডিভাইডিং রেঞ্জের উচ্চ অংশে সরলবর্গীয় গাছের কিছু বনভূমি আছে। প্রশ্ন 12। মারে ডার্লিং অববাহিকা কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে আলোচনা করো। মারে ডার্লিং অববাহিকা কৃষিকাজ। 1. কৃষিজ ফসল। মারে ডার্লিং অববাহিকা অস্ট্রেলিয়ার অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল। এখানকার প্রধান কৃষিজ ফসল হচ্ছে গম। এখানকার অন্যান্য কৃষিজ ফসলগুলির মধ্যে জব, ওট, তামাক, তিসি প্রভৃতি উল্লেখযোগ্য। অববাহিকার দক্ষিণাংশে নদী তীরবর্তী ও মোহনা কাছাকাছি অঞ্চলে অ্যাপেল, আঙুর, পিচ, অ্যাপ্রিকট, কমলালেবু, নাশপাতি প্রভৃতি নানা প্রকার ফল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। মারে ডার্লিং অববাহিকা পশুপালন। 1. বিভিন্ন প্রজাতির পশু। এ. মারে ডার্লিং অববাহিকার ডাউন্স তৃণভূমি অঞ্চল পশুচারণ ক্ষেত্র হিসেবে বিশ্ববিখ্যাত। এখানকার মেরিনো, লিঙ্কন, মার্স প্রভৃতি উৎকৃষ্ট জাতের মেষ বা ভেড়া পালন করা হয়। তাই এখানে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট মানের পশম ও মাংস উৎপাদিত হয়। বি. অববাহিকার পূর্বভাগে তৃণভূমিতে ঘাসগুলো বড় বলে যথেষ্ট সংখ্যায় গবাদি পশু প্রতিপালন করা যায়। গরুর মাংস ও দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে এই অঞ্চল উন্নত। পৃষ্ঠা 323। সি. উত্তরে কুইন্সল্যান্ড এবং দক্ষিণ পূর্বে নিউ সাউথ ওয়েলস প্রদেশের অধিকাংশ স্থানে মাংসপ্রদায়ী গবাদি পশু পালন করা হয়। ডি. গোমাংস উৎপাদনে অস্ট্রেলিয়া বিশ্বে 5ম স্থান 2005 সালে অধিকার করে। অভ্যন্তরীণ চাহিদা কম বলে অস্ট্রেলিয়ান যথেষ্ট পরিমাণে গোমাংস রপ্তানি করে। ই. মেষ পালনে অস্ট্রেলিয়া বিশ্বে 2য় স্থানে 2005 সালে অনুযায়ী অধিকারী। এখানে 10 কোটিরও বেশি মেষ প্রতিপালিত হয়। এগুলির মধ্যে প্রায় 1/3 মেরিনো প্রজাতির মেষ, যেগুলোকে শ্রেষ্ঠ পশম উৎপাদক মেষ বলা হয়। এজন্য পশম উৎপাদন ও রপ্তানি উভয় ক্ষেত্রে অস্ট্রেলিয়া বিশ্বে 1ম স্থান অধিকার করে। প্রকৃতপক্ষে অস্ট্রেলিয়ার বৈদেশিক মুদ্রা উপার্জন তথা অর্থনৈতিক সমৃদ্ধি বহুলাংশে মেষ পালন ও পশম রপ্তানির উপর নির্ভরশীল। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।